বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন বুদ্ধদেব গুহর লেখা কুমুদিনীর তৃতীয় পর্ব। এটা কোনো স্টেশন নয়, খুব কম মানুষই এই স্টেশনে ওঠানামা করেন। এর চেয়ে বরং 1 মিনিট স্টপেজের গুসকরা স্টেশনেও বেশি মানুষ ওঠেন নামেন। গুসকরাতে সোমনাথ চ্যাটার্জিকেও নামতে দেখেছে ডাহুক একাধিকবার। এটা হয়তো স্টেশনও নয়, রেলের পরিভাষাতে হল্ট, নাম পিচকুড়ির ঢাল। শান্তিনিকেতন এক্সপ্রেস বটেই, হয়তো অন্য ট্রেনও দাঁড়ায় এখানে, যাওয়ার সময় দাঁড়াবেই। এই ঢালে কি পরিমাণ জল দাঁড়িয়েছে তা দেখে এ অঞ্চলে প্রতি বছরের বৃষ্টিপাতের একটা আন্দাজ করেন অভিজ্ঞজনে। এখন পিচকুড়ির ঢালে দাঁড়িয়ে আছে গাড়ি, সম্ভবত সিগন্যাল পায়নি বলে। সামান্য দাঁড়ালো, তারপরেই ছেড়ে দিল। ট্রেন যখন ঢুকলো শান্তিনিকেতন স্টেশনে, তখন আকাশ মেঘাচ্ছন্ন, অন্ধকার করে এসেছে। এমন অবস্থাতে স্টেশনে নেমে প্রতিবারই ভয় হয় বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি যদি নামে তো ভিজে একসা হয়ে যাবে ডাহুক। কিন্তু আজ অব্দি এত বছরে কখনো তেমন ঘটেনি। মেঘমেয়েরা বড়ই সদয়। কাঁধে ঝুলানো ছোট ব্যাগটি নিয়ে ডাহুকের গাছপালাতে সমাকীর্ণ ছায়াচ্ছন্ন পর্ণকুটিরের সামনে রিকশা থেকে নামতেই বংশীবদন এবং তার ভাগ্নে মদন দৌড়ে এসে ব্যাগটি নিল। পায়জামা, পাঞ্জাবি, ভোয়ালে, দাড়ি কামানোর জিনিস সব এখানেই থাকে। নিজের বাড়ি থাকার এই সুবিধা, লটবহন নিয়ে যাতায়াত করতে হয় না। বংশীবদন, তার ভাগ্নে মদন এবং তার কুকুর ন্যাওটা প্রকৃতই খুশি হয় ডাহুক এলে। কি বেঁধেছিস? যা প্রতিবার বাঁধি। শান্তিনিকেতন এক্সপ্রেস একেবারে লাঞ্চ টাইমে এসে পৌঁছায়। প্রতিবারই বংশীবদন সুগন্ধি আতপ চালের ফেনা ভাত, তাতে 2টি আলু, 2টি হাঁসের ডিম, 2টি পটল, একটু পেঁপে, 1 ফালি কুমড়ো, 1-2টি উচ্ছে এইসব সিদ্ধ দিয়ে রাখে। টেবিলের উপর প্লেটে আমুল মাখনের একটি স্ল্যাব, ডিপে কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ সদ্য ছাড়ানো সাজিয়ে রাখে। পিপাসার্থ থাকলে টকটক করে অ্যাংস্টোরা বিটার্স দিয়ে 2টি ভদকা মেরে দিয়ে খেতে বসে ডাহুক। আজ মেঘ ভারাক্রান্ত শ্রাবণ আকাশ আর ঝুড়ু হাওয়াতে ইচ্ছে করল খেতে। হাওয়াটা উথাল পাথাল করছে প্রকৃতিকে, তার বুক যেমন করে মাঝে মধ্যে। খাওয়া দাওয়ার পরে পাখির ডাকের বাতাবরণে মেঘের গুরু গুরু আওয়াজের মধ্যে দ্বীপ্রহরিক নিদ্রার এমন সুখ শান্তিনিকেতনের মতো কম জায়গাতেই আছে। খেতে বসতে না বসতে কুমুদিনী ফোন করল। নিশ্চয়ই ঘুমাবেন খেয়ে উঠে। যদি বলো তাহলে ঘুমাবো না। না না, ভালো করে ঘুমুন, মাথা সাফ হবে। আমি কটাতে আসবো? তুমি বলো। যখন গেলে আপনি বিরক্ত হবেন না। তোমার সঙ্গে দেখা করতেই তো আসা, বলো না কখন আসবে। 5টাতে এলে ঠিক আছে তো, অথবা তার একটু পরে? তুমি যখনই আসবে তখনই সুসময়। বলো কি খাবে? চা খাওয়াবেন? রাতে খেয়ে যেও। তা তো খাবই, রিক্সা করে যাব। গাড়ি না নিয়ে এলে আমার রিক্সা 24 ঘন্টা আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকে। আমার গাড়ির ড্রাইভারের শ্বশুর বাড়ি ইলামবাজারে। সে শালিবাহন হওয়ার জন্য সেখানে চলে গিয়েছে, পরশু ফিরে আসবে সকালেই। আমিও ফিরতে পারি কলকাতাতে সেদিনই। কোথায় ফিরবে? আমার ফ্ল্যাটে। সেটা তো তোমার স্বামীরও ফ্ল্যাট। ওটা আমার কোম্পানির দেয়া ফ্ল্যাট, ওকে থাকতে দিতাম বলে থাকতো। স্বামী পুচকিকে নিয়ে কোথায় উঠেছে জানি না, ডায়নার ওখানে উঠতে পারে। মেয়েটাকে ডাইনিটা গলা টিপে মেরে না রাখে। ওর হাজব্যান্ড শুনেছি অফিসের কাজে কুয়ালালামপুর গেছে। ডিভোর্সের উকিলের কথা মতো একটি ডায়েরিও করে এসেছে থানাতে। পুচকিটার জন্য মনটা ভারী খারাপ লাগে ডাহুকদা। ফেনা ভাতে ডিম ডলতে ডলতে ডাহুক বলল, স্বাভাবিক। ঠিক আছে, রাখছি আমি। বলেই যেমন হঠাৎই ফোন করেছিল তেমন হঠাৎই ফোনটা কেটে দিল কুমুদিনী।
ডাহুক বংশীকে বলল, আজ মাংস পাওয়া যাবে? হ্যাঁ বাবু। সাম্বাটির উৎপলের দোকান থেকে আনবি না, বিরাট বিরাট খাসি কাটছে শুনছি আজকাল। তুই বোলপুর রোডে সিনেমা হলের পরের পেট্রোল পাম্পের উল্টো দিকের দোকানটা, কি যেন নাম, গৌরহরি? হ্যাঁ গৌরহরি, সেই দোকান থেকে কচি পাঁঠার মাংস আনবি, ভালো করে খিচুড়ি করবি, সঙ্গে কষা মাংস আর পেঁয়াজি। টমেটো চাটনি করব না? হ্যাঁ করবি বই কি। আর বিকেলে বড় রুই পেলে বাজারে রুই মাছ ভাজা করবি, বড় বড় টুকরো। আর শুকনো লঙ্কা ভাজা? তাও কি আলাদা করে বলতে হবে? আর শোন, কুমুদিনী সন্ধ্যের সময় আসবে, চা খাবে। আরামবাগ থেকে চিংড়ি কাবাব নিয়ে আসবি 1 ডজন। তুই তোর ভাগ্নে মদন আর তোদের ন্যাওটাও তো খাবি নাকি? চাটনিতে আদা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা পড়বে তো? অবশ্যই পড়বে। বড়ই বিরক্ত করিস, জানা কথা নতুন করে শুধোস কেন? আচ্ছা শোন, খিচুড়ি যেন বাসমতি চালের করে বসিস না, খিচুড়ি সেদ্ধ চালেরই ভালো হয়। স্বপনবাবু যে রায়গঞ্জ থেকে তুলাইপঞ্জি চাল পাঠিয়ে দিলেন 10 কেজি, তা দিয়ে কি করব? মাঝে মাঝে পোলাও করবি, এমনি ভাতও করবি, গাওয়া ঘি দিয়ে খেতে চমৎকার। আমার এ চালের গন্ধটা বাসমতির চেয়েও ভালো লাগে। রায়গঞ্জের কথাতে ডাহুকের মনে পড়ে গেল, রায়গঞ্জে যখন বইমেলা উদ্বোধন করতে গেছিল ডাহুক, তখনকার কথা, সেই স্কুল দিদিমণির কথা, ফলসা রঙা শাড়ি পরা। বইমেলাতে একদল কচি কাঁচা শোভাযাত্রা করিয়ে নিয়ে এসেছিল, বিন্দু বিন্দু ঘাম জমেছিল নাকে। বয়স 22-23 হবে। তুলাইপঞ্জির চালেরই মতো সুগন্ধি ছিল নিশ্চয়ই তার গায়ে। অনেক খোঁজ করেও তার হদিশ পায়নি ডাহুক। স্বপনটা একটা ওয়ার্থলেস। খেতে বড় ইচ্ছে হয়েছিল সেই নবীন দিদিমণিকে। কত রাতে যে স্বপ্ন দেখেছে। আর একটু ভাত দি, আপনাকে জগা দাবদায় ভালো করে দেখে না। আপনি তো বেশ রোগা হয়ে গেছেন বাবু, প্রায় 6 মাস পর দেখছি। রায়গঞ্জের নবীন দিদিমণির ঘরে ছিল। হঠাৎ চমকে উঠল ডাহুক, তুতলে বলল, না না আর ভাত নয়, তুই দেখছি আমার ঠাকুমা হয়ে গেলি। রোজই বলতেন, আর 2টো ভাত নিস না কেন, তোর হাত দুটো শুকনো শুকনো লাগে। তাদের চোখই ছিল স্নেহের, তাদের সঙ্গে আমার তুলনা। বিকেল 5টার কিছু পরে রিকশার ঘন্টি শোনা গেল ডাহুকের বাড়ির গেটে। মদনার ন্যাওটা দৌড়ে গেল তা শুনে। ডাহুক বসবার ঘরের দরজাতে গিয়ে দাঁড়ালো, বলল, এসো 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 কুমুদিনী। কুমুদিনীর কথা বলার ভঙ্গিটিও ভারী আদুরে আদুরে। ডাহুকের চোখে ও এক মসৃণ বেড়ালিনী, দেখা হলেই আদর করতে ইচ্ছে করে। কুমুদিনী যে কোনো জায়গাতে এলেই সেই জায়গা যেন আলোকিত হয়ে যায়। ওর চেহারায়, চলনে বলনে, ওর সব কিছুতে এমন কিছু আছে যা মুহূর্তের মধ্যে যার কাছে সে আসে তাকে দীপিত করে। ভিতরে ঢুকে ডাহুক বলল, বাইরের ঘরে বসবে না আমার শোবার ঘরে যাবে? তোমার তো অনেক ব্যক্তিগত কথা বলার আছে। তাই ভালো, আপনার শোবার ঘরেই চলুন। শোবার ঘরে বসাটা কেমন যেন বেমানান না? বসার ঘরেই বসি, চলুন। তারপর ডাহুকের বসার ঘরে যেতে যেতে হেসে বলল, হেলেন তাহলে? আপনার আশা তো নয়, আবির্ভাব। এ কথা তো তোমার বেলাতেও প্রযোজ্য। তোমাকে দেখলেই ফিরাক গোরখপুরীর একটা শের মনে পড়ে যায় আমার, তেরে আঁখো কি কুছ কসুর নেহি, মুঝেই খারাপ হোনা থা। থাক থাক, আর প্যারভি করতে হবে না। ঘরের মধ্যে সবচেয়ে আরামদায়ক এবং বড় চামড়ার সোফাটি, যেটিতে বসে ডাহুক বই পড়ে, দেখিয়ে বলল, বসো, বি কমফোর্টেবল। তোমাকে দেখলেই আমার লেসলি এবারকম্বির একটি কবিতা মনে পড়ে যায়, জানো? কি কবিতা? She, like a visiting sea, which no door could ever restrain. Wow, what a compliment. Though I don't deserve it, I am genuinely elated, Dahukda.
সত্যি জীবনের দিগন্ত বেলায় যে কেন আপনার সঙ্গে দেখা হলো? দিগন্তবেলা তো আমার, তোমার তো বসন্তের দিন। হ্যাঁ, আমার বসন্ত। কখন যে বসন্ত গেল, এবার হলো না গান। ঋতু গুহর গলাতে অথবা ডিস্কে শুনেছেন এই গানটি? অবশ্যই শুনেছি। আপনার সঙ্গে আমি একমত। ওই প্রচার বিমুখ অন্তর্বাসী অন্তর্মুখী মহিলার তুলনা সত্যিই নেই, অথচ তাকে নিয়ে আজ অব্দি কিছুমাত্রই হলো না। কি হলো না? এই অভিনন্দন, সংবর্ধনা, সম্মাননা ইত্যাদি ইত্যাদি। কেউ বন্দোবস্ত করলেও আমার মনে হয় উনি নেবেন না। উনি টিভি স্টুডিওতেই যেতে চান না। এই প্রচার প্রসারের দিনে ওর মতো প্রচার বিমুখ মানুষ সত্যিই দেখা যায় না। একটা কথা বলো কুমুদিনী, এই গান বাজারের মধ্যে ঋতু গুহকে তোমরা টেনে এনো না, অন্যদের সঙ্গে তুলনা করো না। সুচিত্রাদি, মোহরদি, বাচ্চুদি, কমলা বসু এবং তার আগে মালতী ঘোষাল, রাজেশ্বরী দত্ত এবং আরও অনেকের পরে ঋতু গুহ অবশ্যই বোদ্ধা শ্রোতাদের কাছে এক বিশেষ আসনে আছেন। শুধুমাত্র গানই নয়, সম্ভ্রান্ততার জন্যও তিনি এক আলাদা আসনে আছেন এবং থাকবেন। ওর জন্য ইনডোর স্টেডিয়াম বা সল্টলেক সিটির অডিটোরিয়ামে সংবর্ধনার বন্দোবস্ত করার প্রয়োজন নেই। তিনি চিরদিন থাকবেন বোদ্ধা শ্রোতাদের হৃদয়। তার সেই সম্মান এবং শ্রদ্ধার আসন খুব বেশি গায়িকা নিতে পারবেন না। আপনার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত পোষণ করি। একটা প্রশ্ন বহুদিন হলো করব ভেবেছি, কিন্তু করতে ভুলে গেছি আপনাকে। এখন করো। আপনার এই লাল রঙা দেশি কুকুরটার নাম ন্যাওটা রাখলো কে? তাছাড়া একে আপনি পেলেন কি করে, মানে কোথা থেকে? আমি পাইনি। এই বংশীবদনী এক কালী পুজোর রাতে একে বগল দাবা করে নিয়ে আসে। তখন এর বয়স হবে বড়জোর মাসখানেক। আশ্রমের কাছেরই একটা কদম গাছতলাতে চিৎপটাং হয়ে সে পড়েছিল। ওই বয়সী কুকুরদের সচরাচর একা দেখা যায় না, এবং সঙ্গে তাদের মাও থাকে। কিন্তু কোনো রহস্যজনক কারণে সে মৃতপ্রায় অবস্থাতে একলা গাছতলাতে পড়েছিল। রহস্য হয়তো অনেকই ছিল, কিন্তু একটি রহস্য বংশী উন্মোচিত করেছিল প্রায় সঙ্গে সঙ্গেই। সেটা কি? শান্তিনিকেতনের তোমরা তো পুরনো বাসিন্দা এবং ব্রাহ্ম। আমাকে ভুল বুঝো না যা বলবো তাতে। রহস্য তো আপনি আরো ঘনীভূত করছেন। হচ্ছিল আপনার ন্যাওটা নামক লাল দেশি কুকুরের কথা। এর মধ্যে শান্তিনিকেতনের প্রাচীন বাসিন্দা এবং ব্রাহ্মদের কি সম্পর্ক? এত বহিরাগত ভিড় সত্ত্বেও এখানে অন্তঃসলীলা স্রোতের মতো ব্রাহ্ম প্রভাব ও প্রাধান্য এখনো আছে, এবং সে সম্বন্ধে কট্টর ব্রাহ্মরা অত্যন্ত সচেতন। ব্রাহ্ম ধর্ম যদিও হিন্দুদের মধ্যে অতি উত্তম, তারাই প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এখানকার সব ব্রাহ্মরাই যে গর্ব করার মতো নন, এ কথা তুমি নিশ্চয়ই স্বীকার করবে। রবীন্দ্রনাথ একটি চিঠিতে একজনকে লিখেছিলেন, হিন্দু ধর্ম যদি মৃত হইত তাহা হইলে ব্রাহ্ম ধর্মকে প্রসব করিতে পারিত না। তবে সকলেই যে রবীন্দ্রনাথের মতো উদার হবেন তা তো প্রত্যাশার নয়। ডাহুকদা, এ যে দেখছি হেঁয়ালির পর হেঁয়ালি। কি বলতে চাইছেন একটু খোলসা করে বলুন। ধৈর্য ধরো, এখনই রহস্যের সমাধান হবে। তুমি এখানে পটাশদার কথা শুনেছ? প্রচণ্ড কালীভক্ত, শাক্ত, কট্টর হিন্দু। তিনি ব্রাহ্মদের এই ছুপা মাস্তানি সহ্য করবেন না প্রতিজ্ঞা করে জাঁকজমক করে কালী পুজো করতেন, আর তার বাড়ির অদূরে সিঁদুর মাখানো রামদা নিয়ে বাই বাই করে ঘুরোতে ঘুরোতে বলতেন, আয় দেখি কোন শালা ব্রাহ্ম আছিস, আমার মায়ের পুজো বন্ধ করবি। এ তো পায়ে পা লাগিয়ে ঝগড়া। বন্ধ করতে যাচ্ছেনই বা কে? ব্রাহ্মরা ওরকম অসভ্য হন না। ঠিক কথা, কিন্তু এখনো তো ন্যাওটা রহস্যের কুল কিনারা পাওয়া গেল না। পাবে, ধৈর্য ধরো। কালী পুজো যে মধ্যরাতে হয় এ কথা তো জানো, তুমি হিন্দু না হলেও। এ কথা কে না জানে? আমার অব্রাহ্ম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও কম নেই। তাহলে শোনো না, পুজোর পরে কলকাতার চীনে বাজার থেকে আনানো বড় বড় বোম, বুড়িমার চকলেট বোম, যে বোমের বিজ্ঞাপনে সুনীল গাঙ্গুলির ছবি থাকতো, মুখে বোম, বোম শব্দ করতে করতে ফাটাতে শুরু করলেন। আর জানোই তো,
বাজির শব্দে কুকুর মাত্রই আঁতকে ওঠে। সে অ্যালসিশিয়ান বা ডালমেশিয়ান হোক বা নেড়ি। ন্যাওটার মা বাচ্চাদের নিয়ে কুণ্ডলি পাকিয়ে পটাশ তার বাড়ির কাছে পথের পাশে শুয়েছিল পুজোর পরে কিছু প্রসাদ টোসাদ পাবে এই আশায়। ইতিমধ্যে এই বিপত্তি। আওয়াজ শুনে যে যেদিকে পারল কুই কুই করে ভাগল বা। একটি বাচ্চার ছিল ভগ্ন স্বাস্থ্য। সে একটি প্রকাণ্ড লাভ মেরে আদরের কদম গাছতলাতে পড়েই চোখ উল্টে একেবারে অজ্ঞান। সেই অবস্থাতে বংশীবদন পুজো মণ্ডপ থেকে সময় তাকে আবিষ্কার করে বগল দাবা করে বাড়ি নিয়ে আসে। তারপর পোলতেতে করে দুধ খাওয়ায়, বুকে গরম তেল মালিশ করে তাকে পুনর্জন্ম দেয় এবং কুকুর ছানাটি তার বড় ন্যাওটা হয়ে ওঠে। সেই জন্যই তার নাম ন্যাওটা। ন্যাওটার লিঙ্গ স্ত্রী। বছরে একবার করে এই পাড়ারই কালোকে দিয়ে তাকে রমণ করানো হয়। কিন্তু বংশীবদন গোঁড়া বৈষ্ণব, বহুগামিতা হাইলি ডিসঅ্যাপ্রুভ করে, তাই ন্যাওটাকে কঠোর নিয়ন্ত্রণে রাখে। ন্যাওটা এবং কালোর মিলনে ঝুড়ি ভর্তি বাৎসরিক ফসল, লাল কালো সাদা মোদি মুদ্রা বাচ্চাদের পরম যত্নে একটু বড় করে তুলে পাড়াময় বিলি করে বংশী। আমাদের পাড়ায় ওরাই সিকিউরিটি গার্ড। বংশীর বুদ্ধিতে আমাদের এ পাড়াতে গত 8 বছরে কোনো চুরি হয়নি। শান্তিনিকেতনে চুরি তো হতো না, সেসব তো শুরু হয়েছে এই বছর হলো, কলকাতার বড় লোকরা এখানে এসে বড়লোকি দেখানো শুরু করার পরে। সে কথা ঠিক। তাহলে এই পর্ণকুটিরেও তো হয়ে গেল প্রায় 15 বছর। গোড়ার দিকে চুরিচামারির কথা পর্যন্ত শোনা যেত না। কিন্তু এই পটাশবাবুটিকে, তার কথা তো শুনিনি কখনো কারোর মুখে। আর ওই রকম নামেরই বা কি মানে? পটাশ মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে সব বাড়ির কুয়োর জলে চুন আর পটাশ পারম্যাঙ্গানেট দিতে হয় না বর্ষার সময়? হয়তো, কিন্তু তার সঙ্গে ওর সম্পর্ক কি? ওর কিছুই না। নিজের নাম তো আর নিজে রাখেননি, ওর বাবাই রেখেছিলেন। ওর বাবা কৈলাস চট্টখণ্ডী। ছেলে যেন সকলের কাছে ইন্ডিসপেন্সেবল হয়, বড় হয়ে ওঠে, তাই ওই নাম পটাশ। এমন উদ্ভাবনী প্রতিভা শান্তিনিকেতনেই সম্ভব। আর কি বলবো, কত ফণী মনস্যা আর বেসানামের ঝাড় যে স্রেফ এখানের মাটির গুণে কাঁঠালি চাপা হয়ে গেল কি বলবো। আমার বয়স কম হলেও কম তো দেখলাম না। বংশীবদন দরজায় টোকা দিল। কি চাই? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস কিছু? বলো কুমুদিনী। একটা স্প্রাইট খেতে পারি। আমি কিছু খাবো না, একটু পরে হুইস্কি খাবো। সব নিয়ে এসো বংশী, 7:30 নাগাদ। হ্যাঁ বাবু। রোজই কি খান? না, রোজ না, ইচ্ছে হলে। তবে আজকে যেমন আবহাওয়া, শান্তিনিকেতনের বর্ষাকালটা আমার ইহকালের মস্ত আরামের সময়। তার চেয়েও বড় কথা, আজ তুমি এসেছো। তুমি কি খাবে আমার সঙ্গে একটু? খাই না যে তা নয়, তবে আমি সোশ্যাল ড্রিঙ্কার। কিন্তু পুচকের ব্যাপারে আমার মাথার ঠিক নেই। আই ফিল লাইক গেটিং ড্রাঙ্ক টুনাইট। খাবো, আজ খাবো। তোমার উকিলকে? উকিল নয়, ব্যারিস্টার জয়ন্ত মিত্র। উনি ডিভোর্সের কেস সচরাচর নেন না, কিন্তু অমিতদাকে ধরে রাজি করিয়েছি। কে অমিতদা? অমিত বোস, সলিসিটর, ভিক্টর মজিজ কুয়ানির। দুজনেরই বাড়ি আছে এখানে, মিত্তির সাহেবের প্যালেস আর অমিতদার মিনি প্যালেস। এবার বলো, কি বলার জন্য ডেকে আনলে আমাকে? আমার কিছু বলার নেই, আপনি কিছু বলুন। তাহলে আমাকে ডাকলে কেন? ফোনেই কি বলা যেত না? তাছাড়া আমি কি বলবো বলো? সেদিনও যা বলেছিলাম আজও তাই বলছি। প্রথমেই এমন এক্সট্রিম স্টেপ নিও না। একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময়, অনেক যত্ন লাগে, আর তা ভেঙে ফেলতে লাগে 1 মিনিট। তোমরা তো মুসলমান নও যে তালাক 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 বলে 3 তালাকের সম্পর্ক ভেঙে দেবে। সব শোনার পরেও আপনি এই কথা বলছেন কি করে? একজন ডাইনির সঙ্গে 7 দিন হোটেলে থাকবে দীঘাতে, তারপর কলকাতাতে ফিরে আমি যখন অফিসে, তখন আমার মেয়েকে নিয়ে এসে নিরুদ্দেশ হয়ে যাবে। তার সঙ্গে ঘর করতে বলেন আপনি? আমার কি কোনো চয়েস আছে? আমাদের এক কমন ফ্রেন্ড কাল রাতে ফোন করে জানালো যে সে নাকি শুনেছে যে পুচকিকে নিয়ে স্বামী মালয়েশিয়ায় চলে গেছে, সঙ্গে নাকি ডায়নাও গেছে। কত কষ্ট করে ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম পুচকিকে,
পড়াশোনাতেও মেয়েটা খুবই ভালো হয়েছে। তার এতদিন স্কুলে কামাই হচ্ছে, স্কুলেই বা আমি কি বলবো? মেয়েটার কেরিয়ারই নষ্ট হয়ে যাবে। এছাড়া আমি কি বা করতে পারতাম, আপনিই বলুন। আর একটু ধৈর্য ধরো কুমুদিনী, ধৈর্যর মতো বড় গুণ আর নেই। আপনাকে সব না বলেও উপায় নেই। আমার সঙ্গে গত 1 বছর কোনো শারীরিক সম্পর্ক নেই। সে কি? এটা তো চিন্তার কথা। তোমাদের কি বা বয়স? তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক তো বটেই, সব ডিফারেন্সই বিছানাতে রিজলভড হয়ে যায়। সেখানেই যদি এমন গোলমাল হয় তবে তো চিন্তারই কথা। সম্পর্ক নেই কেন? তা বলতে পারবো না, কিন্তু মনে হয় আমাকেও ঘেন্না করে। ঘেন্না করে তোমাকে? কিন্তু কেন? কেন তা বলতে পারবো না। ওর ধারণা আপনার সঙ্গে আমার কোনো গভীর সম্পর্ক আছে। আপনার উপর ওর ভীষণই রাগ। ডাহুক হেসে উঠল। আমার উপরে পৃথিবীর বহু মানুষেরই ভীষণ রাগ, তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়া মনের সম্পর্ক তো চিরদিন গভীর হয়। যাদের গভীরতা নেই তাদের পক্ষে এইরকম সম্পর্কের তল পাওয়া মুশকিল। তা বলে চোরের ওপর রাগ করে তুমি মাটিতে ভাত খাবে কেন? স্বামীকে আমি কখনো প্রতিপক্ষ বলে ভাবিনি। ভাবলে অনেক আগেই তোমাকে আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিতে পারতাম। কিন্তু কারোর ঘর ভাঙাতেই আমি বিশ্বাস করি না। আমি ঘরেও যেমন বিশ্বাসী, বারান্দাতেও তেমনই বিশ্বাসী। দুঃখের বিষয়, এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার মতো মানসিকতা বা উদারতা কম নারী পুরুষের মধ্যেই থাকে না যে এটা দুঃখের, খুবই দুঃখের। ও সাহিত্য টাহিত্য কোনোদিনও পড়ে না, গানও শোনে না। ওর সঙ্গে আমার কোনো দিক দিয়েই কোনো মিল নেই। অথচ কি করে যে আমার আর ওর বিয়েটা হলো তা ভেবে পাই না। বলেছিলাম তো আপনাকে গত রাতে যে ও কি শরীর সর্বস্ব। আমাকেও প্রায় জবরদস্তি করে প্রেগনেন্ট করে দিল বলেই তোকে বিয়ে করতে বাধ্য হলাম। অ্যাবর্শন কি করে কোথায় গেলে করা যায় তাও জানতাম না। আমি খুবই কল্পনাপ্রবণ রোম্যান্টিক মেয়ে ছিলাম। অনেকেই বলতেন আমি নাকি শান্তিনিকেতনের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। নাচ গান, ছবি আঁকা, সভ্যতার, সুরুচির সবেরই প্রতিমূর্তি ছিলাম আমি, সবাই বলতো। রবীন্দ্রনাথের সে একটা গান আছে না, ফুল তুলিতে ভুল করেছি প্রেমের সাধনে। আমার জীবনে এই কলিটি সত্যি হলো। শান্তিনিকেতনের অধিকাংশ মেয়ে ভালো, কিন্তু ছেলে সম্বন্ধে হয়তো সে কথা বলা যায় না। এমন কথাও অনেকে বলেন। আসবো? এসো বংশী। বংশী ট্রেতে গেলাস বসিয়ে তাতে স্প্রাইট ঢেলে নিয়ে এলো। তোমার স্প্রাইট, সঙ্গে কিছু খাবে? কুরকুরে টুরকুরে? আরামবাগের দোকান থেকে টেংরি কাবাবও এনে রেখেছি, গরম করে দেব মাইক্রোওভেনে? না বংশীদা, পরে এসো, যখন ডাহুকদা হুইস্কি খাবেন। ঠিক আছে। এই অ্যাব্রিভিয়েশনের যুগে যখন সেকেন্ডকে এখনকার ছেলেমেয়েরা বলে সেক, পলিটিক্যাল সায়েন্সকে পল সায়েন্স, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সকে ডি স্কুল, তখন বংশী বা ঠিক আছে বা ঠিকঠাক বলবে না কেন? সময়ের দাম হঠাৎই বড্ড বেড়ে গেছে। ডাহুকের মনে হয় তারা বড় ব্যাকডেটেড হয়ে যাচ্ছে নয়, গেছে। স্প্রাইটে চুমুক দিয়ে কুমুদিনী বলল, কদিন আছেন? কালই ফিরে যেতে পারি। তুমি অনুমতি দিলেই যেতে পারি, তোমার জন্যই তো আশা। তাছাড়া এই মুহূর্তে তোমার জন্য আমার করণীয় খুব একটা কিছু নেই। উই আর ইন সেম হ্যান্ডস। আমি তো আছি, তোমার যখন দরকার তখনই একটা ফোন করে দিও। না, এসেছেন যখন কালকের দিনটা থেকেই যান, পরশু যাবেন। ঠিক আছে, তবে শান্তিনিকেতন এক্সপ্রেসেই চলে যাব। গণদেবতা গেলে চলবে না। সন্ধ্যেতে অক্সফোর্ড বুকশপে একটা বই উদ্বোধনের অনুষ্ঠান আছে। তা তো থাকবেই, আপনারা সেলিব্রিটি। সেলিব্রিটির সুখটাই সকলের চোখে পড়ে, দুঃখটার কথা শুধু তাঁরাই জানেন। জানি না, আমরা তো সুখটাকেই দেখি। গত সপ্তাহের ইংরেজি ইন্ডিয়া টুডেতে এখানে সেলিব্রিটিদের বাড়ির ফটো ছাপা হয়েছে এবং তাদের ফটো। কার কার? যোগেন চৌধুরী, কুমার রায়, বুদ্ধদেব গুহ এবং সুনীল গাঙ্গুলির। যোগেন চৌধুরীর বাড়ি রতনপল্লীতে, আর সুনীল গাঙ্গুলি আর কুমার রায়ের বাড়ি ফুলডাঙ্গাতে। ওদের স্ত্রীর ছবিও ছাপা হয়েছে।
বুদ্ধদেব গুহর বাড়িও রতনপল্লীতেই, তবে অন্যদের ছবি ছাপা হলেও বুদ্ধদেব গুহর বা তার স্ত্রী ঋতু গুহের ছবি ছাপা হয়নি। সম্ভবত তারা তখন শান্তিনিকেতনে ছিলেন না। অবশ্য ওর বাড়িটাকে বাড়ি বলা যায় না, সেটা একটা কুটির। পূর্বোক্তদের বাড়ি বাড়ি নয়, একটা প্রাসাদ। তাই? ফুলডাঙ্গাটা কোন দিকে? প্রান্তিকের দিকে। আমরা আগে ওইসব অঞ্চলকে গোয়ালপাড়া বলতাম। হবে, আমি তো কুপমণ্ডুক। বাড়িতে এসে ঢুকি সাইকেল রিক্সাতে, আবার বাড়ি থেকে স্টেশনে যাই সাইকেল রিক্সাতে। কম মানুষকেই চিনি। আসলে আমার চেনা চেনার বৃত্ত কলকাতাতে এতটাই বড় যে আরও মানুষের সঙ্গে আলাপিত হতে ইচ্ছা করে না। কাজ করতে হলে সে লেখাই হোক কি ছবি আঁকা অথবা গান গাওয়া বা শোনা হলেও যতখানি নির্জন হয়ে থাকা যায় ততই বোধহয় ভালো। শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় একসময় তার কাছের একজন মানুষকে লিখেছিলেন, নির্জনতা কখনো খালি হাতে ফেরায় না। শুধু উনিই নন, আমেরিকান ফাদার পোয়েট ওয়াল্ট হুইটম্যান, হেনরি ডেভিড, টলস্টয় ইত্যাদি সকলেই নির্জনতার পূজারী ছিলেন। তুমি কি সুইডিশ লেখক নু থামসুনের গ্রোথ অফ দ্য সয়েল বইটা পড়েছ? নোবেল প্রাইজ তিনি অবশ্য অন্য বইয়ের জন্য পেয়েছিলেন, কিন্তু ওই বইটি আমার বিশেষ প্রিয় বই। না, ইংরেজি বই আমি বিশেষ পড়িনি ডাহুকদা, তবে বাংলা সাহিত্য ভালো করে পড়েছি। বঙ্কিম, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় সকলকেই পড়েছি। বিভূতিভূষণের অরণ্য ভিত্তিক লেখারই প্রশংসা করে সকলে, অবশ্য ন্যায্যতই করে, কিন্তু ওর লেখা একটি চটি উপন্যাস পড়েছিলাম 2 বারই। অমন মিষ্টি প্রেমের উপন্যাস খুব কমই পড়েছি। রবীন্দ্রনাথের কথা আর কী বলবো, তার লেখা, তার গান, ছিন্ন পত্রাবলী, বিভিন্ন নাটক, বিশেষত মায়ার খেলা, রক্তকরবী আর রাজা আমার অসম্ভব প্রিয়। রবীন্দ্রনাথ আমার মজ্জায় মিশে গেছেন। আর স্বামী শান্তিনিকেতনে পড়েও পাঠভবনে পড়ার সময় সহজ পাঠ আর শিশু ভোলানাথ ছাড়া বিশেষ কিছু পড়েছে বলে জানি না। খেলাধুলোতে খুব ভালো ছিল, ফুটবল টিমের ক্যাপ্টেন ছিল। ওর স্পোর্টসম্যান ইমেজের জন্য শান্তিনিকেতনের অনেক মেয়েও ওর প্রতি আকৃষ্ট ছিল। কি ছেলে বা মেয়ে, অনেকেই যদি কারোর প্রতি আকৃষ্ট হয় তাহলে তার প্রতি কেউ কেউ আকৃষ্ট হওয়ার কোনো কারণ না থাকলেও প্রতিযোগিতাতে জয়ী হওয়ার জন্যই তাকে জয় করতে চায়। ওর সঙ্গে মিল বলতে আমার কিছুমাত্র না থাকলেও ওর পেটা চেহারা, 6 ফিট দৈর্ঘ্য আর পুরুষালী হাবভাব দেখে এবং অন্য মেয়েদের হারিয়ে দেওয়ার জন্যই আমি ওর প্রতি আকৃষ্ট হই। ওরও হয়তো আমার মতো মেয়েলি মেয়েকে চরিত্রর বৈপরীত্যের কারণেই শুধু ভালো লাগে না, আমার জন্য উন্মাদ হয়ে ওঠে। সেই উন্মাদনার পরিণামই সেই অসময়ের দুর্ঘটনা। আমার মায়ের তো ওর উপরে এক অশেষ দুর্বলতা ছিলই, কারণ ও তার সন্তান। কি বলছো তুমি? ঠিকই বলছি। আমার মা যদি অন্য কোনো মহিলা হতেন তবে হয়তো এই অসম মানসিকতার বিয়েতে রাজিই হতেন না। সে কারণেই মায়ের শরীর খারাপ বলে দৌড়ে দৌড়ে কলকাতা আসি বটে, কিন্তু মায়ের প্রতি আমার কোনো ফিলিংস নেই। সে কি? সত্যিই নেই ডাহুকদা, আমাদের জীবন বড় বিচিত্র। আমরা সত্যিকেই সবসময় গোপন করে রাখতে চাই, তাই আমাদের বেশ সুন্দর ও শোভন বলে মনে হয়। কিন্তু আজকের পৃথিবীতে সত্যিই গোপন করাটা উচিত নয়। আনসফিস্টিকেটেড, স্বাভাবিক, এমনকি আপাত দৃষ্টিতে রুক্ষ এবং হয়তো অসামাজিক হওয়াটাই প্রকৃত সভ্যতা। একটাই জীবন, এই জীবনে অভিনয় করার সময় নেই। পরিযায়ী হাঁস যেমন বহু দূরদেশ থেকে উড়ে এসে ঝপাং করে জলে পড়ে চতুর্দিকে জল ছিটকে, আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের জলে অমনি ঝপাং করে আছড়ে পড়া উইথ দ্য ব্যাং। জীবনে বাঁচা এবং মরা দুই অমনিভাবেই আলিঙ্গন করা উচিত। আপনি আন্তোনিওনি লা ডলচে ভিতা ছবিটা কি দেখেছেন? দেখেছি বই কি, সে তো বহু পুরনো ছবি। এই ইতালিয়ান পরিচালকের ছবি তো বটেই, ওর ব্যক্তিত্বও আমার খুব ভালো লাগে। ওর ওই ছবিতেই তো প্রথম জানি, টু ডাই উইথ দ্য ব্যাং অ্যান্ড নট উইথ দ্য হুইসপারের বাণী। তখন অবশ্য আমার বয়স খুবই কম। ওই ম্যান্ডেটের মানে তখন যে পুরোপুরি বুঝেছিলাম এমনও নয়। ওর ছবিতে দেখা যেত অনেক নায়ক নায়িকাই আত্মহত্যা করতেন। একটা বই পড়েছিলাম ওর উপরে লেখা,
তাতে আছে যে এই বিষয়ে ওকে যখন প্রশ্ন করা হয় কেন নায়ক নায়িকারা আত্মহত্যা প্রবণ, উনি উত্তরে বলেছিলেন, ইফ লাইফ ইজ আ গিফট অফ গড, দ্য রাইট টু টেক ইট অ্যাওয়ে ইজ অলসো আ গিফট অফ গড। তাই কিসের যেন একটা গন্ধ পাচ্ছি ডাহুকদা বাগান থেকে। জানলাটা খুলে দাও, সকাল থেকেই আকাশ মেঘলা করে আছে আর উথাল পাথাল হাওয়া। কলকাতাতে প্রলয় এসেছে। আজ বৃষ্টির ছাঁট এলেও দরজা জানলা খুলে রাখার দিন। মনের দরজা জানলাও দিচ্ছি খুলে। এই বলে কুমুদিনী তার সোফা ছেড়ে উঠে সবকটি জানলা দরজা খুলে দিল। অধিকাংশরই মুখ বাগানের দিকে। সন্ধে হতে এখনো কিছু দেরি আছে। লক্ষ্য করে দেখেছি যে শান্তিনিকেতনে বছরের এই সময় সন্ধে হয় 7টা নাগাদ। এখন আমার পাখি দেখার সময়। তাই কি কি পাখি আছে আপনার বাড়িতে? আমাদের বাড়ির দিকটা এখন ন্যাড়া হয়ে গেছে। কিছু বড় বড় পুরনো গাছ ছাড়া অন্য গাছ নেই। পাখি যে নেই তা নয়, কিন্তু এত লোকজনের আনাগোনায় যে পাখিরা আরাম পায় না। এই গন্ধটা কোন ফুলের? ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা। পাহাড়ি ফুল, তবে সমতলেও ফোটে। সাদা বড় বড় ফুল, মিনি স্থলপদ্মের মতো। যাও না দেখে এসো, এখন ফুটেছে। এখন উঠতে ইচ্ছা করছে না এই ঘর ছেড়ে। কেন? মনে হচ্ছে এই ঘরে অনেক শান্তি, সান্ত্বনা, স্বস্তি। আর মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যে বসে আছি। একবার আলমোড়া থেকে আলমোড়ার বাঙালি হেলথ অফিসারের সঙ্গে পায়ে পায়ে হেঁটে গেছিলাম বারেছিনা হয়ে পানুয়ানালা। তখন 3rd ইয়ারে পড়ি। গরমের দিন, পূর্ণিমার রাত। সারাদিন হেঁটে সন্ধ্যের মুখে মুখে গিয়ে পৌঁছালাম পানুয়ানালাতে। ডাক বাংলোয় বারান্দার ডেক চেয়ারে বসে যখন ফোসকা পড়ে যাওয়া পায়ের পরিচর্যা করছি, তখন নিচের গভীর জঙ্গলময় উপত্যকা থেকে অগণ্য ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরার গন্ধ উঠে আসছিল। তখন একটি হলুদ থালার মতো চাঁদা উঠছিল কুমায়ু হিমালয়ের পানুয়ানালা বাংলোর সামনের কৈলাসের পথের ওপর। সে যে কি দৃশ্য আর কি সুন্দর সেই গন্ধ! গন্ধে অভিভূত হয়েছি বহুবার, কিন্তু পানুয়ানালার উপত্যকার ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরার গন্ধে যেমন অভিভূত হয়েছিলাম তেমন আর কখনো হয়নি। ম্যাগনোলিয়ার সঙ্গে সেই প্রথম প্রেম আমার চিরস্থায়ী হয়েছে। তাই বেশ কয়েকটি ম্যাগনোলিয়া লাগিয়েছে এই বাগানে। কি কি গাছ আছে আপনার বাড়িতে? ঠিক এই সময় কখনো আসিনি আপনার এখানে। মোটে 3 বাড়ি। আমার এই পর্ণকুটিরকে কি বাড়ি বলে? এ তো বাগানই, মাঝে এক চিলতে মাথা গোজার ঠাই শুধু। এক বুড়ো ডাহুকের বাসা, একা। ডাহুকি নেই। গাছ বলতে কনক চাপা, ফলসা, নলি, বাঁশ। 36গড়ের অচান কামারের জঙ্গল থেকে আমার এক পাঠক এনে দিয়েছিল। 4 ঝাড় হয়েছে, ম্যাগনোলিয়া বলালসইত। আরেক পাঠক এনে দিয়েছিলেন সুন্দরবন থেকে সুন্দরী। যদিও সুন্দরবনের নোনা জলের এলাকার গাছ, কিন্তু সুন্দরী সব জায়গাতেই হয়। অনেকেরই জানা নেই এই তথ্য। আর আছে বসন্তী। বসন্তী কি গাছ? বড় গাছ। বসন্ত উৎসবের আগে ও পরে ফুল ফোটে। তবে বসন্তরই মতো এদের ফুল অচিরা। ফোটার পরে গাছে থাকে না। 1-2 দিন পরেই ঝরে যায়। হালকা হলুদ রং, তবে গন্ধ নেই। রবীন্দ্রনাথের গান আছে না, একলা বসে হেরো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রং দিয়া। খোপার ফুলে একটি মধুলোভী মৌমাছি, ওই গুঞ্জরে বন্দিরা, সেই বসন্তী। তাই তো। আর আছে নানা সুগন্ধি লতা আর নানা রঙের বোগেনভিলিয়া। বংশীর লাগানো কিছু পেঁপে আর মুসুম্বি, অজস্র গন্ধরাজ লেবু। লালপাতিয়া, মুসান্ডা, এরাই সব রাঙিয়ে রাখে। কিছু কৃষ্ণচূড়াও আছে। আছে জ্যাকারান্ডা, আর আছে একটি ফলসা। ফল এখন ঝরে গেছে, বর্ষার গোড়াতে এসেছিল, আবারও আসবে। কখনো দেখিনি ফলসা। কাল দিনমানে এসো, তোমাকে দেখিয়ে দেব ফলসা গাছ। রবীন্দ্রনাথের কবিতা আছে না, গৌর বরণ তোমার চরণ মূলে ফলসা বরণ শাড়িটি ঘেরিবে ভালো, বসন প্রান্ত সীমন্তে রেখো তুলে কপল প্রান্তে সরু পার ঘন কালো।
ফলসার রং ম্যাজেন্টা আর বেগুনির মাঝামাঝি। আমার খুব প্রিয় রং। আমার ছবিতে আমি প্রায় ব্যবহার করি এই রং। কুসুম গাছ ছিল একটা, মরে গেছে। কুসুমের গাছে যখন নতুন পাতা আসে তখন যারা এই গাছ চেনে না তাদের মনে হতে পারে যে ফুল এসেছে। চিকন মসৃণ পাতাগুলোর রং এমন লাল যে মনে হয় মাছের রক্ত ধোয়া জলের মতো। এই রঙও আমার ছবিতে আমি ভালোবেসে ব্যবহার করি। কয়েকটি পলাশও লাগিয়েছি। পলাশ না হলে কি শান্তিনিকেতনে বাড়ি মানায়? কয়েকটা মাদার আছে, লাল ফুল ফোটে, আর জারুলও আছে কয়েকটা, বেগুনি ফুল ফোটে। আর পাখি? কি কি পাখি বসে আপনার বাগানে? পাখি তো আসে থাকেও, পার্মানেন্ট রেসিডেন্ট। এবার উঠে জানালা দরজাগুলো বন্ধ করে দাও। জঙ্গল বলেই মশাও আসবে অন্ধকার হওয়ার আগে। এক একটি বড় গাছ আমাদের মায়ের মতো, এবং ছোট গাছেরা সব সন্তান, তোমার পুঁচকির মতো। খুব ভালো বলেছেন, তবে আজকে মশা আসবে না। এখন সুন্দর সুগন্ধি হাওয়া বইছে সারাদিন। আজকে কোনো উপদ্রবেরই উপায় নেই। এবারে আপনার বাগানের পাখির কথা বলুন। পাখি বলতে যারা রেসিডেন্ট তারা হলেন ছাতারে বা 7 সিস্টার্স। অভাবনীয় জীবন শক্তিতে ভরা ছাই রঙা শরীরগুলো নিয়ে সর্বক্ষণ ঝাপাঝাপি চেঁচামেচি করছে। ইংরেজিতে তাদের নাম ব্যাবলার্স। ডাহুক আছে নাগচম্পার উঁচু ডালে। কখনো কখনো নেমে এসে ঝাঁকড়া দেবদারুর ডালে বাসা বাঁধে। প্রতি বছর এই সময় বাচ্চা দেয় তারা। তবে সব বাচ্চা বাঁচে না। 3-4টি বাচ্চার মধ্যে 1-2টি গাছ থেকে পড়েই মারা যায়। চার পেয়ে বিড়াল জাতীয় জন্তুরা যেমন বাচ্চাদের ঘাড়ের চামড়া কামড়ে ধরে তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তেমন সুবিধা তো পাখিদের নেই। মায়ের চোখের সামনে বাচ্চারা অসহায়ের মতো মারা যায়। আমার চোখের সামনে যেমন পুচকি মারা যাচ্ছে। ওর জীবনে যা ঘটেছে তাও তো মৃত্যুরই সমান। মনটা হঠাৎ ভারী খারাপ হয়ে যায় ডাহুকদা। ওর গায়ের বেবি জনসন পাউডারের গন্ধ নাকে ভেসে আসে। ওর আদো আদো কথা, মাগো বলে গলা জড়িয়ে কোলে ওঠা। অপত্য দাম্পত্যের চেয়ে অনেকই গভীর বোধ। তাই বোধহয় স্বামীর চেয়ে ওর উপরে টান আমার অনেক বেশি। আমার মায়েরও যেমন তার সন্তান স্বামীর ওপরে টান। তুমি যাবে না মায়ের কাছে? না, এখন থাকবো আপনার কাছে। মায়ের উপরে আমার ভীষণ রাগ ধরে, এবারে আসার পর বিশেষ করে। তাছাড়া গিয়ে করবোটা কি? আপনাকে তো আগে বলিনি মায়ের পার্কিনসন ডিজিজ হয়েছে। করার তো কিছু নেই। কাছে থাকলেও বড় বড় চোখ করে চেয়ে থাকেন শুধু। নার্স আছে 24 ঘন্টা। তার ছেলেই তাকে দেখে না, আমি কি করব? তাছাড়া বললামই তো আমার কোনো ফিলিংস নেই তার উপরে। আর আমার জীবনটা সব দিক দিয়ে নষ্ট করার মূলে ওই মহিলা। আমার বাবা ভারী ভালো মানুষ ছিলেন, ভারী ধার্মিক এবং প্রগাঢ় পণ্ডিত ব্রাহ্ম। আমার মা যে তার সঙ্গে এমন করবেন তা তার দুঃস্বপ্নেও ছিল না। এমন সময় দরজাতেই টুকটুক। বংশীবদন ট্রেতে করে সাজিয়ে এনেছে হোয়াইট লেবেলে হুইস্কির বোতল, বরফ এবং একটি গ্লাস। অন্য প্লেটে টেংরি কাবাব, জলের জাগ। আরেকটা গ্লাস নিয়ে এসো। আর কটা বোতল আছে? আরো 3টে আছে। ঠিক আছে। কাম্পারি আছে? আছে 2 বোতল। ভদকা? 1.5 বোতল। এই জানলাগুলো আর বাগানের দিকের দরজা দুটো বন্ধ করে দিয়ে যাই। দিদি বলছেন আজ নাকি মশা নেই। মশা নেই, কিন্তু বৃষ্টি পড়ছে তো, মাঝে মাঝে বর্ষাকাল, পোকামাকড়ও আসবে। ডাহুক হেসে বলল, কি রে মাখরে। বাগান দেখার জন্য অবশ্য বন্ধ করলেও ক্ষতি নেই। দরজাগুলো তো কাচেরই, তাও একেবারে মাটির সমতা থেকেই। ঘরে বসেও মনে হয় বাগানেই আছি। শান্তিনিকেতনে আপনার বাড়ির মতো রিয়েল জঙ্গলি বাড়ি বেশি নেই। এখন আর আমাদের দেশ আর বিদেশে তো তফাৎ বিশেষ কিছু নেই। প্রতি পরিবারের ছেলেমেয়েরাই বিদেশে যাচ্ছে পড়তে বা চাকরি করতে। তোমরাও জীবনযাত্রায়, মানসিকতায়, পোশাকে আশাকে আমেরিকান ইউরোপিয়ান হয়ে গেছো।
আমার পর্ণকুটিরের দরজা জানলা কি দোষ করলো বলো? দোষের কথা তো বলছি না, গুণের কথাই বলছি। দুর্দান্ত আপনার ইমাজিনেশন। পর্দা টানলেই প্রাইভেসি অটুট রইল, আর খুলে দিলেই বাগানটা আকাশ শুদ্ধ ঘরের মধ্যে ঢুকে গেল। এবারে একটা আন্ডারগ্রাউন্ড ঘর করে তাতেই স্টাডি করব আমার। উপরটাতে মোটা কাঁচের শীট থাকবে আর 3/4 থাকবে মাটির তলাতে। মনে হবে বাগানের মধ্যে লেখাপড়া করছি বা ছবি আঁকছি। আমার বন্ধু আর্কিটেক্ট মিহির মিত্র আর দুলাল মুখার্জিকে আইডিয়াটা দিয়েছি। ওরা দুজনেই প্ল্যানটা নিয়ে অনেকটা এগিয়েও গেছেন, যাতে জল, পোকামাকড়, ব্যাঙ, সাপ এসব না ঢুকতে পারে, তারই ফুলপ্রুফ চেষ্টা চলছে। বংশীবদন আরেকটা গ্লাস নিয়ে এলে ডাহুক কুমুদিনীর জন্য একটা ছোট হুইস্কি বানিয়ে দিল। কুমুদিনী বলল, ছোট নয়, বড় বানিয়ে দিন। বলেছি না আজ আমি ড্রাঙ্ক হব। প্রথম থেকে ড্রাঙ্ক হবার জন্য ধনুক ভাঙা পণ করে লাভ নেই। হুইস্কি তো মানুষে হালকা হবার জন্য খায়, খুশি খুশি লাগে বলেই খায়, কুস্তি করার জন্য তো খায় না। খুশি খুশি লাগে বুঝি? হ্যাঁ, আমার ছোট বোনের খুবই অল্প বয়সে বিয়ে হয়, চলে যায় ইংল্যান্ডে ডাক্তার স্বামীর সঙ্গে। সে সেখান থেকে যখন প্রথমবার দেশে আসে, তখন হোয়াইট হর্সের প্রেস্টিজ ব্র্যান্ড অ্যানসেস্টার সঙ্গে করে নিয়ে আসে 4 বোতল। 4 কোনা দেখতে, সবজে সবজে বোতল। অত স্মুথ হুইস্কি জীবনে খায়নি। অবশ্য সেই আমার প্রথম হুইস্কি খাওয়া। তিতির বলেছিল, খা দাদা, দেখবি কেমন খুশি খুশি লাগে। সেই আমার চরিত্র নাশ। অ্যানসেস্টার পরে কিনেও খেয়েছি, কিন্তু আজকাল কার কোথাও পাই না। তাজ, গ্র্যান্ড হায়াত বা আইটিসি সোনার বাংলার কোনো বারেও পাওয়া যায় না। বিদেশে গেলেও দেখতে পাই না, পেলে তোমাকে খাওয়াতাম। দুজনে বসে সুখ দুঃখের কথা বলতে বলতে বা গান গাইতে গাইতে বোতল শেষ হয়ে যেত, একটুও নেশা হতো না। আমি তো নেশা করার জন্যই খেতে চাই। নেশা না হওয়ার জন্য নেশা করে লাভ কি? নেশার সমুদ্র পার হয়ে অথবা সেই সমুদ্রের মাঝামাঝি এসে যে বেগুনি দ্বীপে পৌঁছাবে, যেখানে জানবে নেশা করেও নেশাগ্রস্ত না হবার সুখ। নেশাগ্রস্ত হয়ে মানুষ খারাপ কাজ করে, তেমন নেশা ভদ্রলোকদের জন্য নয়। তোমার মতো একজন জেনুইন পার্সন এবং কমপ্লিট হিউম্যানের জন্য ওই রকম ছোট লোকই নেশা করা মানায় না। তারা কি খারাপ কাজ করে? খুন করে, ধর্ষণ করে, মার্ডার অ্যান্ড রেপ। আমি আজ তুই করব। আই ওয়ান্ট টু গেট ড্রাঙ্ক। কাকে মার্ডার করবে? স্বামীকে। আর রেপ করবে কাকে? আপনাকে। মাই গুডনেস, জোক অফ দ্য ইয়ার। তড়িঘড়ি হুইস্কিতে চুমুক দিয়ে এক চুমুকে গ্লাস খালি করে দিয়ে কুমুদিনী বলল, ইটস নট আ জোক, ইউ উইল সি, আই ডু মিন ইট। আমার ভয় করছে কুমু। আমাকে কুমু বলে ডাকবেন না। কুমু বললে রবীন্দ্রনাথের কুমুর কথা মনে পড়ে যায়। আমি সেই কুমু নই, ভ্রষ্টা কুমু। আজকে তুমি আমাকে রেপ করতে চাইছো, আর গত বছর বসন্ত উৎসবে তুমি যখন এখানে এসেছিলে তখন তুমি আমাকে অপমান করেছিলে। আমার নিজের লেখা স্বাক্ষরিত বই তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম। স্বামীকে, মানে তোমার স্বামীকে, দুপুরে ভদকার নেমন্তন্নও পাঠিয়েছিলাম। তুমি বই টিপে একটাও ফোন করনি। তারপরে আমার সঙ্গে কোনো যোগাযোগ করনি। হ্যাঁ, রাখিনি। কিন্তু কেন রাখিনি আপনি জানেন না? জানি, কিন্তু আমার কি অত বড় অপরাধ হয়েছিল? আমি একজন লেখক, আমি চিত্রী, আমি গায়ক। আমাকে লক্ষ্য মেয়ে প্রেম নিবেদন করেছে আজ অবধি, কিন্তু আমি করেছি শুধুমাত্র কয়েকজনকেই। ন্যায্য কারণে আমার নিজেকে নিয়ে গর্ব আছে। তুমি সেই গোক্র সাপের মতো গর্বর মাথায় সজোরে পদাঘাত করেছিলে। তোমার গত বছরের জন্মদিনে তোমাকে কনিষ্ক থেকে একটা শাড়ি কিনে পাঠিয়েছিলাম, তুমি খুশি হয়েছিলে। ফোন করে বলেছিলে গরদের শাড়ি আমার অনেক আছে, কিন্তু ঠিক অমনটি একটিও নেই। খুব পছন্দ হয়েছিল আমার। তোমার এই উদাসীনতার জন্যই নাকি অপমানই বলবো, তোমার এবছরের জন্মদিনে তোমাকে আমি উইশ পর্যন্ত করিনি।
আপনি বসন্ত উৎসবের দিন ভোরে ফোন করে কি বলেছিলেন মনে আছে? মনে আছে। কি বলেছিলেন বলুন? বলেছিলাম তুমি এসেছো বসন্ত উৎসবে, বাহ কি মজা আমার। তুমি আমার সামনে বিবস্বনা হয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি তোমার পায়ের কাছে বসে তোমার কাঠবিড়ালিটি দেখব। আমি উত্তরে কি বলেছিলাম? তুমি বলেছিলে, ইস এমন এক সুন্দর দিনের সকালে কি অসভ্য কথা, বলেই ছেড়ে দিয়েছিলে ফোন। তার আগেও একদিন একটি অনুষ্ঠানে আমাকে জিন্স পরা দেখে আপনি বলেছিলেন, প্লিজ কুমুদিনী তুমি জিন্স পরো না, বলেননি? আরও কি বলেছিলেন? বলেছিলাম তোমার উরু দুটি কি সুন্দর, কালিদাসের বর্ণনাতে যেমন কদলী কাণ্ডবৎ উরুর উল্লেখ আছে ঠিক তেমনই। বলেছিলাম তুমি জিন্স পরলে আমার গা শিরশির করে। তুমি কি সুন্দর কুমুদিনী, তোমার কাঠবিড়ালিটি আমাকে দেখাবে একদিন। আমি কি বলেছিলাম? বলেছিলে আপনি ভারী অসভ্য। ঠিক তাই। আর আজকে তুমি আমাকেই রেপ করতে চাও? চাই 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 চাই। আমি কুমুদিনী, আমি সাধারণ নই, অসাধারণ। অসাধারণ চাওয়া পাওয়া। একদিন যে চাই না অন্যদিন তাই চাই। তাছাড়া আপনাকে তো বলেইছি আমি গত 1 বছর আমি রমিতা হতে চাই। এমন সময় গেটের কাছে ন্যাওটার হুঙ্কার শোনা গেল। গেট খোলার শব্দও কানে এলো। বংশীবদন এসে বলল, সোনার তরীর থেকে স্বপন কুমার ঘোষ এসেছেন সস্ত্রীক। এই স্বপনবাবুই কি রায়গঞ্জ থেকে তুলাইপঞ্জি চাল এনেছিলেন আপনার জন্য? হ্যাঁ উনি, কিন্তু ফোন করে তো আসেননি। তুমি বলনি যে আগে ফোন না করে এলে আমি কারোর সঙ্গেই দেখা করি না? বলেছিলাম বাবু, কিন্তু স্বপনবাবু বললেন আপনার মোবাইলে করেছিলেন, কিন্তু মোবাইল বন্ধ ছিল। তা অবশ্য ছিল। জাপানে গেছিলেন স্বপনবাবু, আপনার জন্য 2টি কলম আর 1 বাক্স পেন্সিল এনেছেন সেখান থেকে, আর সুগন্ধি মোমবাতি। জাপানি সুগন্ধি মোমবাতি আর হাত পাখা তো উনি মহিলাদের জন্যই আনবেন বলেছিলেন, ভারী সুন্দর। তা আমাকে মোমবাতি কেন? বলো কলমগুলো আর পেন্সিলের বাক্সটা রেখে যেতে, আর অবশ্যই ফোনে কথা বলতে বলো কাল সকালে। আর কিছু মনে করতে মানা করো, এখন দেখা করতে পারছি না। স্বপনবাবু খুব ভালো লোক, আমাকে জানেন, রাগ করবেন না। বংশী চলে গেল। কুমুদিনী বলল, পাখির কথা তো সব বললেন না? হ্যাঁ, বুলবুলি আসে, সিপাহী বুলবুলি এবং স্ত্রীধন, টুনটুনি ফিঙে, কোকিল। বসন্তের কোকিল অথবা পাঞ্জাবের ফসলি বটের এর দুর্নাম শান্তিনিকেতনের কোকিলদের দিতে পারবে না। তারা প্রায় 12 মাস কুহু কুহু করে তাদের জাতির ওই দুর্নাম ঘুচিয়েছে। টিয়া আসে কর্কশ ডাকতে ডাকতে, শান্তিনিকেতনের অনেক ভিজিটিং প্রফেসরদের মতো। নানা রকম মৌটুসকি আসে বড় বড় বাদামি কালো ক্রো ফ্রেজেন্ট, অনেকে তাদের বলে বন কাওয়া। কাঠঠোকরাও আসে, নানা রকম শালিক আসে, পিউ কাহা, কুচিত পায়রা, আর ঘুমপাড়ানি ঘুঘুরা তো সারা বছরের রেসিডেন্ট। এমন সময় বংশী দরজায় টুকটুক করল। এসো বংশী। বাবু জিনিসগুলো রেখে দাও, পরে দেখব। আর আজকে আরো 2 থলে নিয়ে এসেছে সন্তোষ আর বাপি। কি এনেছে থলে করে? ব্যাং। কটুরে কিছু আছে, কোলা কোলা ব্যাং আছে বেশ কয়েকটি। কুটুরেরা তো গাছে চড়বে। সোনা ব্যাঙও আছে একটি, হলু রঙের। ওদের পয়সা দেবার পরে ব্যাঙগুলোকে ছেড়ে দাও। দাম দিয়ে কিনেছে? না, মাঠঘাট থেকে ধরে এনেছে, বকশিস দিলেই হবে। তবে কাজটা ভালো করলেন না বাপু, সাপ আসবে ওদের খেতে। কিছু তো আছেই। ব্যাং? ইয়েস, ব্যাং। আমার এই বর্ষার বাগানে ওই একটাই খুঁজছিল। তাই এবারে এসেই বংশীকে বলেছিলাম, যেখান থেকে পারো ব্যাং জোগাড় করো। রাতে অঝোরধারে বৃষ্টি পড়বে, আর বৃষ্টি থামলে ব্যাং ডাকবে না, তা কি হয়? তাছাড়া তুমিই না বলেছিলে আমাকে ব্যাং দেবে। সব শুদ্ধ কটা দিয়েছে ওরা বংশী? 15টা।
ফার্স্ট ক্লাস। সামনে ওই বাঁশঝাড়গুলোর পাশে একটা ছোট পুকুর খোঁড়াও বংশী, ব্যাঙদের সুবিধা হবে। পোকামাকড় খেতে পারবে, পাখিদেরও বার্ড বাথ হবে। কুমুদিনী চুপ করে রইল। এই সেই পুকুরে ল্যাটা আর তেলাপিয়া ছাড়বো বাবু, তাহলে আমরাও খেতে পাবো। আরে আগে পুকুরটাই খোঁড়ো, গাছে কাঁঠাল, গোফে তেল। বংশী চলে যেতেই ডাহুক উদ্বিগ্ন গলাতে বলল, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি খাচ্ছ কুমু। এ কি খেজুরের রস ঢালছো আর খাচ্ছ? মারাত্মক ড্রাঙ্ক হয়ে যাবে। আমি তো বলেইছি যে আজকে আমি মারাত্মক ড্রাঙ্ক হব বলেই আপনার কাছে এসেছি। আপনার যদি আপত্তি থাকে তাহলে আমি চলে যাচ্ছি। শান্তিনিকেতনে আমার ড্রাঙ্ক হবার জায়গার অভাব নেই। আপনাকে ভরসা করা যায় বলেই এসেছিলাম। এখন দেখছি আপনি আমার সম্পদ নন, বিপদ। আর আবারও বলছি, আমাকে কুমু বলে ডাকবেন না। ডাহুক চুপ করে কুমুদিনীকে লক্ষ্য করছিল। অনেকক্ষণ চুপ করেই রইল। তারপরে বলল, শুনছ তো, অনেকক্ষণ ধরে খুব জোরে মেঘ গর্জন হচ্ছে। রিক্সা ধরে এসেছ, ভিজে একসা হয়ে জর্জারি বাঁধাবে। দেখছি তোমাকে স্বপনদের সঙ্গে পাঠিয়ে দেওয়াই উচিত ছিল। ওর গাড়ি করে নামিয়ে দিত। না, আমি যাব না, আমি আরো খাবো। নিজেকে এমন করে হারিয়ে ফেলা কি ভালো? তাছাড়া স্বামী হয়তো ফিরে তোমাকে ফোন করবে, হয়তো পুঁচকিকে নিয়ে এসে চলে গেছিল তোমাকে একটু শিক্ষা দিতে, হয়তো নিজে থেকেই ও ফিরিয়ে দেবে পুঁচকিকে, কে বলতে পারে। হিস, ভারী আমার শিক্ষক এসেছেন আমাকে শিক্ষা দিতে। বাজে লোক একটা, একটা ডিচ, একটা স্কাউন্ডেল। সে কিন্তু এখনো তোমার স্বামী, তোমাদের ডিভোর্স হয়নি। স্বামী না চাই, স্বামী। আমি আপনার মতো স্বামী চাই, আমি বিয়ে করব আপনাকে। হেই রে, মাথাটা একেবারে গেছে দেখছি। কুমুদিনী আরো একটা ঢালল নিজের গ্লাসে, এবারে পাতিয়ালা। তুমি এরকম করলে কিন্তু সাইকেল রিক্সা করে বাড়ি ফিরতে পারবে না। বৃষ্টির কথা বাদ দিলেও তুমি পড়ে যাবে রিক্সা থেকে। আমি আজ যাবই না, আমি থাকবো আপনার কাছে আজ রাতে। তা কি করে হয়? পুরো শান্তিনিকেতনে ঢিঢি পড়ে যাবে। গ্লাসে একটু জল মিশিয়ে বলল, শান্তিনিকেতন সম্বন্ধে যাদের আজও রোমান্টিক অথবা আশ্রমায়ীর ধারণা আছে, তারা শান্তিনিকেতন সম্বন্ধে কোনো খবরই রাখে না। তোমার সঙ্গে আমি একমত নই। আমি কিংবা তুমি আশ্রমিক বা আশ্রম বালিকার মতো ব্যবহার না করলেই যে এখানে সুচিতা নষ্ট হয়ে গেছে এ কথা বলা অন্যায়। তাছাড়া ভুলে যেও না, এখানে এখনো অনেক বয়স্ক মানুষ আছেন, জ্ঞানীগুণী পণ্ডিত সব মানুষ, যারা আজও রবীন্দ্রনাথের আদর্শে বিশ্বাস করেন। তাছাড়া অল্প বয়সী ছেলেমেয়েরাও অনেক আছে যারা সেই আদর্শে বিশ্বাসী। এখনো সারা পৃথিবী থেকে এই আদর্শে শ্রদ্ধা নিয়েই কত ছেলে মেয়ে এখানে পড়তে আসছে। কলা ভবনে ছবি আঁকা শিখছে, সঙ্গীত ভবনে গান শিখছে, বিদ্যা ভবনে পড়াশোনা করেছে। এই পরিবেশ ও সুচিতা নষ্ট করার অধিকার কারোরই নেই। যাদেরই রবীন্দ্রনাথের প্রতি একটু শ্রদ্ধা আছে তাদেরই উচিত এই ভ্রষ্টতার প্রতিবাদ করা। আমরা ঘরে বসে হুইস্কি খেলেই কি ভ্রষ্টাচার হয়ে যাবে? না, তা হবে না। তবে ঘরের বাইরে গিয়ে যদি করি তাহলে ভ্রষ্টাচার হবে বই কি। বংশী ঘর থেকে চলে গেলে কুমুদিনী বলল, ডাহুকদা। কুমুদিনী তার সোফা ছেড়ে ডাহুকের সোফার হাতলে এসে বসে গভীর প্রেমময় স্বরে বলল, প্রথম দেখার দিন থেকে আপনি আমাকে এমন ভালোবাসলেন কেন, বলবেন কি আমায়? সব প্রশ্নের উত্তর মুখে দিতে নেই। তবে উত্তর কি জানাই যায় না সেই সব প্রশ্নের? জানা যাবে না কেন? অবশ্যই যাবে। সেই সব প্রশ্নের উত্তর চোখের ভাষাতে পড়ে নিতে হবে, অন্যজনের আচরণের কোমলতায় অথবা উষ্ণতায় চিনে নিতে হবে। সব কথা মুখে নাই বা বলা হলো। আমাকে ভালোবাসার কারণটা তো বলবেন। আমার এই 32 বছর বয়সে আমার গার্হস্থ্য জীবনকে টর্নেডোর মতো তছনছ করে যে দিলেন, তার কারণ তো বলবেন। সকলেই টর্নেডোর বিধ্বংসী রূপটিকেই দেখতে পায়। টর্নেডো যা ধ্বংস করে তাই দেখতে পায় শুধু। সেই ঝড় যে মাটিতে বা সমুদ্রে আছড়ে পড়ে নিজেকেও চূর্ণ বিচূর্ণ করে।
নিঃশেষে ফুরিয়ে ফেলে। এই সরল সত্যটি কেউই বোঝে না। তুমি তোমার দিক দিয়েই মানসিক টর্নেডোকে বিচার করেছ, কিন্তু আমার দিক দিয়ে বিচার হয়তো করনি। করলে আমার কষ্টটাও হয়তো বুঝতে পারতে। যে অন্যকে ভাঙে সে একই নিয়মে নিজেকেও ভেঙে গুড়িয়ে দেয়, তবে ক্ষতিটা থাকে তার স্মৃতিতে, তার অন্তর্মহলে। বাইরে থেকে বোঝা যায় না, তার বহিরঙ্গে সেই ঝড়ের কোনো চিহ্ন পড়ে না। আমার মধ্যে কি এমন দেখেছিলেন আপনি? কত পাঠিকা বা শ্রোতা বা ছবির অনুরাগী তো আছে আপনার। তাছাড়া আমি তো আপনার একমাত্র প্রেমিকা নই, সে কথা আমি যেন জানি, আপনিও ভালো করেই জানেন। হ্যাঁ, সে কথা অস্বীকার করব না, করার কোনো প্রয়োজনও নেই। কিন্তু প্রত্যেক মেয়েই আলাদা আলাদা, ভাগ্যিস, নইলে পৃথিবীটা যে কি আনইন্টারেস্টিং হতো। শুধু মেয়েই কেন, প্রত্যেক পুরুষও। শুধু পুরুষই বা কেন, প্রত্যেক কুকুরও। কুকুরদের চোখে চাইলেই বুঝবে তারা তাদের মেজাজে, বুদ্ধিতে কত আলাদা। ওই স্বাতন্ত্র্যই তো মানুষ আর জীবজগতের প্রত্যেকের বেঁচে থাকার চাবিকাঠি। তাছাড়া সৌন্দর্য বিধাতার এক আশ্চর্য দান। সৌন্দর্য মানে গায়ের রং, চোখ, নাক, চিবুকের বৈশিষ্ট্য নয়। সৌন্দর্য মানে বুদ্ধি। এই বুদ্ধিই তো মানুষ আর কুকুরকে একে অন্যের থেকে পৃথক করেছে। ভালো করে চেয়ে দেখলে বুঝবে প্রত্যেক মানুষই স্বতন্ত্র। আমরা যারা ছবি আঁকি এ কথাটা যতটা জানি, অন্যরা হয়তো ততটা জানেন না, মানে খেয়াল করেন না। প্রতিটি মানুষের মনের ভাব, তার শরীরী ভাষা, তার রীতিকে আলাদা করে না। চিনতে পারলে কি চিত্রী কি ফটোগ্রাফার কিছুই হওয়া যায় না। আর এই চেনাচিনি করতে গিয়েই তো বিপদ ঘটে যায়, অন্তত আমার ক্ষেত্রে। আপনি অনেক চেয়েছেন আমার কাছে অনেক দিন ধরে, আমি আজকে উজাড় করে দিতে এসেছি। আমার যা আছে আমি সকলই দিতে পারিনি তোমারে নাথ। তুমি তো অবশ্যই পারো, কিন্তু আমি তা নিতে পারি না। 5-10 বছর আগে হলেও পারতাম, কিন্তু আজ আর পারি না। আজ তোমাকে আমি তোমার সর্বসত্তাতে গ্রহণ করতে অপারগ। তোমাকে ঠকাতে পারবো না, তোমাকে ভালোবেসেছি বলে। ঠকানোর কথা কেন আসছে? আমি যে ধন্য হব, আমার কি ধন্য হবার অধিকারও নেই? অবশ্যই আছে, কিন্তু আমার পক্ষে আমার সর্বাঙ্গে তোমাকে গ্রহণ করার স্বাধীনতা নেই। হয়তো ক্ষমতাও নেই, না আর নেই। বড় হেঁয়ালির মতো কথা বলেন আপনি। জীবনটাই এক হেঁয়ালি, নানা রহস্যে মোড়া। জীবন তো অঙ্ক নয় কুমুদিনী, আর অঙ্ক নয় বলেই তো জীবন এত সুন্দর। আমাকে আপনি চাননি, এখন কি বলতে চান? আমার প্রতি শারীরিক কোনো আকর্ষণ বোধ করেননি কোনোদিন? প্রথম দিন থেকেই তোমার প্রতি এক দুর্নিবার শারীরিক আকর্ষণ বোধ করেছিলাম। সে কথা তুমিও বুঝতে পেরেছিলে, এবং পেরেছিলে বলেই বাঘিনী যেমন তার মৃত শিকারকে নিয়ে গেলে তাকে উল্টায় পাল্টায়, তুমি তেমন করেই হার মানা আমাকে তাচ্ছিল্যের সঙ্গে উল্টে পাল্টে খেলেছিলে। আজ প্রায় 7-8 বছর হয়ে গেল। যারা প্লেটোনিক প্রেমের কথা বলেন তারা জানেনই না যে তাদের মনের গভীরেও এক সুপ্ত যৌন বাসনা কাজ করে। তুমি লক্ষ্য করলে দেখবে যে যারাই ভালোবেসে বিয়ে করে তাদের দুজনের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আত্মিক মিল বা রুচির মিল যতটা, তার চেয়ে শারীরিক গড়নের মিল অনেকই বেশি। এটা ঘটে নিবিড় যৌন আকর্ষণেরই জন্য। তা চেতনে না থাকলেও অবচেতনে অবশ্যই থাকে। তাহলে আপনি এতদিন আমার সঙ্গে এমন করে খেললেন কেন? এটা খেলা নয় কুমুদিনী। এই খেলাতে তুমি যেমন আমাকে অনেকবার রূঢ় আঘাত দিয়েছ, এই অচেনা আমিও তোমার দিয়ে আঘাতে আঘাতে জর্জর হয়ে আমাকে চেনার দিকে এগিয়েছি, ধীরে ধীরে। আপনাকে এই জানা আমার ফুরাবে না, ফুরাবে না। সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। রবীন্দ্রনাথ তোমায় বলতে প্রেমিকাকে বোঝাননি, ঈশ্বরকেই বুঝিয়েছিলেন। কিন্তু ঈশ্বর তো প্রেমিকা বা প্রেমিকেরই আরেক রূপ। সেটা ঠিক। আমি কি নিরাবরণ হয়ে দাঁড়াবো আপনার সামনে? যা কিছু দেখার জন্য এত দীর্ঘদিন আমার কাছে কাঙালের মতো প্রার্থনা করেছেন,
তা সবই দেখুন আজ দু চোখ ভরে। যা দেখা যায় না নগ্ন চোখে তা তো আপনাকে আপনার অজান্তে অনুক্ষণ দিয়েছি। যা দেখা যায় তা আজকে গ্রহণ করে আমাকে ধন্য করুন। আপনি কি আমার নোট স্টাডি করবেন? করলে করুন, আমার আপত্তি নেই। না, আজ না। কেন নয়? নয় কেন? খিদের সময় পেরিয়ে যাবার পর প্লেট ভর্তি খাবার সাজিয়ে আনলেও তখন ইচ্ছে করে না, পিত্তি পড়ে যায়। সংসারে সব জিনিসেরই একটি সময় থাকে, দেওয়ার সময়, নেওয়ার সময়। সেই সময় উত্তীর্ণ হয়ে গেলে দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়ার খেলা খেলতে না যাওয়াই ভালো। হবে অন্য কোনো দিন, হাতে থাক কিছু, বাকি কিছু থাক। তুমি ডম মরিসের লেখা পড়েছ, গান শুনেছ সুজান ভেগার? না, টম মরিসি বা কি আর সুজান ভেগা? ডম মরিস মিস্টার ফ্র্যাঙ্ক মরিসের ছেলে। ফ্র্যাঙ্ক মরিস অ্যাংলো ইন্ডিয়ানদের রিপ্রেজেন্ট করতেন ভারতের পার্লামেন্টে, এমপি ছিলেন। ডম তাঁরই ছেলে। ছেলেবেলা থেকেই গদ্য পদ্য লেখালেখি করতেন। তার একটি গদ্য গ্রন্থ পড়েছিলাম আমি, মাই গড ডাইড ইয়াং। অতি অল্প বয়সে লেখা। তখন ইমপ্রিন্ট নামের একটি মাসিক ইংরেজি কাগজ বেরোত, সম্ভবত বোম্বে থেকে, ঠিক মনে নেই। সাহিত্যের কাগজ, অনেক ভালো ভালো লেখা বেরোতো তাতে। সেখানে ডমের একটা কবিতা পড়েছিলাম, তখন আমি কলেজের ছাত্র। গা শিরশির করে উঠেছিল। কি কবিতা? পুরো তো মনে নেই, দুটো লাইন মনে আছে, তবে আগে পরের লাইন। বলুন। শো মি দ্য হাইবিস্কাস ফ্লাওয়ার বিটুইন ইয়োর থাইজ। লাইনটি পড়ে পল গগ আর ভ্যান গগ এর ছবি ফুটে উঠেছিল চোখের সামনে। আরেকটা লাইন ছিল, দ্য জুস বিটুইন দ্য থাইজ। অনভিজ্ঞ অল্প বয়সীর মনে সেই লাইন দুটো আলোড়ন তুলেছিল। হাইবিস্কাস কি ফুল? তাও জানো না? জবা। মরিস সম্ভবত রক্তজবাই বোঝাতে চেয়েছিলেন। পরিণত বয়সে পৌঁছে বছর 15-20 আগে এরিকা ইয়াং এর একটা বই পড়েছিলাম, সেভ ইয়োর ওন লাইফ। খুব মজার বই, দেখবো যদি খুঁজে পাই। কলকাতার বাড়িতে আমার বইপত্র যা অবস্থা, জগাই তো আমার লাইব্রেরিয়ান। কে? তুমি তো কখনো যাওনি আমার কলকাতার বাড়িতে। এখানের স্যাম্পল তো দেখলে, মিস্টার বংশীবদন অ্যান্ড ভাগ্নে মদন। কলকাতায় গেলে শ্রীমান জগদীশচন্দ্র পাড়ুইকে দেখবে। আর সুজান ভেগার কথা বললেন না? বলছি। তিনি এক ইংরেজ তরুণী। 70-এর দশকে তার অ্যালবাম আলোড়ন তুলেছিল। জিনের লেখা কবিতা নিজেই সুর দিয়ে গাইতেন। মনে আছে কিছু গান? ঠিক মনে নেই, তবে আমার ডায়েরিতে লেখা আছে। একটাও মনে নেই? দেখি, চেষ্টা করি, গেয়ে শোনাচ্ছি। সেই তরুণীর গলার স্বর ছিল সামুদ্রিক ছোট পাখির মতো। সমুদ্রে ফেনা যেমন বিড়বিড় করে তটের ভেজা বালিতে মরে যায়, তেমনি করে স্যান্ড পাইপার বা স্নাইপ বা স্নিপেটের স্বরের মতোই সেই স্বর মরে যায়, সামুদ্রিক হাওয়াতে উড়ে যায়। শোনেন না একটা ডাহুকদা। I won't use words again. They don't mean what I meant. They don't say what I said. They are just crass of the meaning, with realms underneath. Never touched, never touched. Never even moved though. If language or liquid, and it's gone, gone, and gone, it's gone. আমি জাপানের একাধিক ছোট ছোট আশ্রমে গিয়ে 3-4 দিন করে থেকেছি। একেবারে ছোট আশ্রম। সকলে কিমোনো পরে থাকেন, টাটামি ফ্লোরের উপর গদি পাতা বিছানাতে, সেখানেই শোন। আশ্রমের মধ্যে খালি পায়ে থাকেন। একসঙ্গে অতি সাধারণ খাওয়া দাওয়া করেন, মন্ত্রোচ্চারণ করেন। জাপানিরা যে কিরকম সৌন্দর্য মনস্ক জাতি, তা ওইসব আশ্রমে গিয়ে থাকলে এখনো বোঝা যায়। সেই জাপানের সঙ্গে টোকিও, কোবে, নাগাসাকি ইত্যাদি বড় শহরের জিন্স আর টপ পরা মেয়েদের আর স্যুট পরা আমেরিকানাজাইট পুরুষদের কোনো সম্পর্ক নেই। বিশ্বায়ন যে এইসব পূর্ব এশিয়ার পুরনো গভীর ঐতিহ্যবাহী দেশগুলোর কি পরিমাণ ক্ষতি করল,
যেদিন আমরা বুঝতে পারবো সেদিন অনেকই দেরি হয়ে যাবে। এখন আমেরিকানদের প্রভাব এমনই পড়েছে সারা পৃথিবীর উপর, ভোগবাদ এমন করে আধিপত্য বিস্তার করছে ভারত, চীন, জাপান, কোরিয়া, তাইওয়ান, এমনকি ভিয়েতনাম এবং মায়ানমারের ওপরেও ভাবতে পর্যন্ত পারবে না তুমি। এই বিশ্বায়ন যে কোথায় নিয়ে যাবে পৃথিবীকে তা জানা নেই। অর্থই এখন সারা পৃথিবীতে একমাত্র প্রার্থনার জিনিস, একমাত্র সাধনার জিনিস। ডাহুক বুঝতে পারল যে তার বক্তৃতাটি কিঞ্চিত দীর্ঘই হয়ে গেল। যখন সে বক্তৃতা শেষ করে তাকালো কুমুদিনীর দিকে, দেখল তার গ্লাসের পাতিয়ালা পেগটিও প্রায় এক চুমুকে শেষ করে সে তার সোফাতে একেবারে এলিয়ে পড়েছে। ডাহুক অল্পক্ষণ চিন্তিত মুখে চেয়ে রইল কুমুদিনীর সুন্দর, নিষ্পাপ এবং অত্যন্ত সম্ভ্রান্ত মুখে। তার নাম কুমুদিনী হওয়া উচিত ছিল, অন্য নাম ওকে মানায় না। ঘন্টার রিমোট সুইচটা টিপে বংশীকে ডাকলো ডাহুক একবার। বংশী এলে ডাহুক বলল, বোতলটা শেষ হয়ে গেছে, আমাকে আরেকটা বোতল এনে দাও আর একটু বরফ। এ বোতলটা নিয়ে যাও। মনে হচ্ছে মেম সাহেব আজ আর বাড়ি যেতে পারবেন না, আমার কাছেই থাকবেন। একে? হ্যাঁ, তুমি রিক্সাওয়ালাকে 50টি টাকা দিয়ে দাও আর বলে দাও কাল সকাল 10টা নাগাদ এসে নিয়ে যাবে মেম সাহেবকে তাঁর বাড়ি। ওর বাড়িতে একটা খবর দিয়ে দেবে, আমার ফোন নাম্বারটাও লিখে দিও। আর দেখো তো টেলিফোনের বইতে সম্রাট রায়ের নামে কোনো ফোন নাম্বার পাও কিনা। অবশ্য ফোনটা ওর বাবার মৃত্যুর পরে মায়ের নামেই থাকার কথা, কিন্তু তার নাম তো আমি জানি না। মেম সাহেবের নাম্বার জানি, কিন্তু সে মোবাইল তো মেম সাহেবের পকেটে। তাতে ফোন করে তো লাভ নেই কোনো, সম্ভবত বন্ধ করাও আছে। নইলে এতক্ষণে একটাও ফোন এলো না, এটা আশ্চর্যের। যা যা বললেন করছি, কিন্তু মেম সাহেবকে কিছু খেতে পারবেন? মনে হয় না। আপনি? আমি যা রেঁধেছ তাই খাবো। স্যুপ করেছো তো? কি স্যুপ? চিকেন স্যুপ। টমেটো স্যুপ করলেই পারতে। স্যুপটা কি করবে তা আগে একটু জিজ্ঞেস করে নেবে। বংশী যেন কি বলবে বলবে মনে হলো ডাহুককে। কিছু বলবে? কি বলবে বলো? বড় পিসিমা জানতে পেলে কুরুক্ষেত্র বাঁধাবেন। কার বড় পিসিমা? আগে আপনার। মেম সাহেবকে নিয়ে রাত কাটাবেন। উনি বিলিতি মেম সাহেব নন, দিশি মেম সাহেব। তাছাড়া একেবারে চলশক্তিবিহীন বলেই আমার ঘরে রাত কাটাতে হবে। আমার বিছানাটা সোফা কাম বেডেই করো, উনি খাটেই শোবেন, আমার বিছানাতে। বমি টমি করে দেবেন না তো? নতুন বেডশিটটা পেতেছি। না, সেসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। উনি তো প্রায় অজ্ঞানী হয়ে গেছেন, শোবার ঘরে যাবেন কি করে? তুমি কোলে করে নিয়ে যাবে। হ্যাঁ, না না বাবু, আমি পারবো না। তুমি না পারলে অগত্যা আমাকেই নিয়ে যেতে হবে। কিন্তু বড় পিসিমা? বড় পিসিমা জানবেন কি করে? উনি আমাকে জিজ্ঞেস করলে আমি মিথ্যা বলতে পারবো না। কি জিজ্ঞেস করবেন? উনি মেম সাহেবের কথা জানবেনই বা কি করে? না আগে, এত বড় অদম্য। তার মানে তুমি বলে দেবে পিসিমাকে? তা বলতে পারো, তাতে আমার কিছু আসবে যাবে না। তবে তোমার চাকরিটি যাবে। তোমার ভাগ্নে মদন, তোমার প্রিয় ন্যাওটা, তোমার কোলা ব্যাং, কুটরে ব্যাং, সোনা ব্যাং সব নিয়ে এখান থেকে যেতে হবে। বাগানের কাজ তো কিছুই জানো না, গুণের মধ্যে রান্না আর মোসাইবিটা ভালোই পারো। বাগান তো সামলায় রাধুমালি, আর বাগানই তো আমার প্রাণ। তুমি ভালো চুকলিও করতে পারো। সত্যি বংশী, মাঝে মাঝে আমার বুঝতে অসুবিধা হয় তুমি পুরুষ না মেয়ে। এত চিন্তার কি আছে বাবু, একদিন বললেই তো দেখিয়ে দিতে পারি। না, তুমি একটা রিয়েল ইনকর্জিবল। বংশী ভীষণই চিন্তান্বিত হয়ে চলে গেল, যেন ডাহুকের চরিত্র নাশ হলে তারই সর্বনাশ। এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা কুমুদিনীর 3য় পর্ব। আগামীকাল শুনবেন কুমুদিনীর 4র্থ এবং অন্তিম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।
আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।